ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি যুবলীগের। দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বুঝে শুনে চলছে কাজ, জানালেন নেতারা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর যেন ভাগাড়। 5 মাস ধরে বর্জ্য অপসারণ করছে না সিটি কর্পোরেশন, দুর্গন্ধে টেকা দায়। সময় সংবাদের সঙ্গে আছি জুবাইর ফাস। এই মুহূর্তে রাজধানীর গুলশান শপিং সেন্টারে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি জানাতে হয়, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের গাড়ি বা এখানে শুধুমাত্র পুলিশের গাড়ি আছে, বাকি ফায়ার সার্ভিস বা অন্যান্যরা কিন্তু এরই মধ্যে চলে গেছেন। তবে এই যে শপিং মলগুলোতে যে আগুন লাগা বা মার্কেট বা বিপণী বিতানগুলোতে আগুন লাগার বিষয়ে যদি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই, 2 সিটি কর্পোরেশনে কিন্তু 2017 সালে একটি প্রতিবেদন দিয়েছিলেন ফায়ার সার্ভিস থেকে। সেখান থেকে কিন্তু বলা হয়েছিল 1300-র মতো মার্কেট এবং বিপণী বিতান কিন্তু ঝুঁকির তালিকায় রয়েছে এবং সবচেয়ে বেশি ঝুঁকির তালিকায় রয়েছে 600-র মতো শপিং মল এবং বিপণী বিতান। এবং সেই জায়গাগুলোতে কিন্তু আসলে কতটুকু কি হয়েছে সেটি যেমন বারবারই আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি, সেক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকেই কিন্তু বলছেন যে যারা আসলে বিপণী বিতানগুলো চালান বা মার্কেট চালান বা এই মার্কেটগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় আবাসিকভাবে হচ্ছে বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে সেইগুলো তৈরি করেন, নিচে মার্কেট থাকে, উপরে বিপণী বিতান বা অন্যান্য বিষয়গুলো। যেমন এই যে মার্কেটটিতে কিন্তু উপরে গার্মেন্টসের কথা বলা হচ্ছে, যেখানে আগুন লেগেছে। এই বিষয়গুলো আসলে যে ঝুঁকিটি বাড়ায় এবং ভবনের যে ভিত্তিগুলো আসলে অনেকটা অস্থায়ী করে ফেলে এবং সেগুলো আসলে আগের মতো থাকে না, সেই বিষয়গুলো কিন্তু বারবারই কিন্তু ফায়ার সার্ভিস বলে আসছিল। এবং গত রাতে 3টায় যখন আসলে আগুন লাগে, সেই 3টায় আগুন লাগার পর কিন্তু 7টি ইউনিট এসে ফায়ার সার্ভিসের এখানে আগুন নির্বাপনের কাজ শুরু করেন এবং তারা 2 ঘন্টার মধ্যে সেটি নির্বাপন করেন। কিন্তু একটি বিষয় কিন্তু তারা বারবারই বলে আসছেন যে এই বিপণী বিতান এবং এই শপিং মলগুলো আসলে নিরাপত্তার বিষয়গুলো যদি রাখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু বারবারই বলছেন যে এই বিপণী বিতানগুলোকে কিন্তু আসলে নিজেদের কাজগুলো, নিজেদের যে অগ্নি নির্বাপনের ব্যবস্থাপনাগুলো তাদের নিজেদেরকেই রাখতে হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই যে গুলশান শপিং সেন্টার থেকে যে আগুন লাগার যে ঘটনাটি ঘটেছে গতকাল এই ভোর রাতে 3টার দিকে, তার সর্বশেষ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুলশান শপিং সেন্টারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। কয়েক মাস বয়স থেকে কৈশোরের আগ পর্যন্ত শিশুদেরকে সহজ টার্গেট করে অপরাধীরা। কখনো দেশের ভেতর, কখনো বা বাইরে এদের বিক্রি করে তারা। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে শিশু চুরির এমন বেশ কয়েকটি ঘটনা উঠে এসেছে সামনে। অপরাধ বিশেষজ্ঞরা একে করোনার অস্থির সময়ের সক্রিয় হওয়া চক্রের অপরাধ হিসেবে দেখছেন। শিশু পাচার নিয়ে সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। গ্রাম কি নগর, শিশুর বেড়ে ওঠা নিরাপদ পরিবেশ অধরা বরাবরই। আরব দেশগুলোতে উটে জকি বা দেশের সীমানায় বা বাইরে যৌনপল্লীতে কন্যা শিশু বিক্রি চলছে কয়েক দশক ধরেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কিছু সময়ের জন্য কমলেও অস্থির নানা সময়ে সক্রিয় হয় পাচার চক্রগুলো। পাচারের ধরনেও আসে পরিবর্তন। পথশিশুরা বরাবরই সহজ টার্গেট অপরাধীদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঘুমের ওষুধ খাইয়ে 2 নারী নারায়ণগঞ্জে নিয়ে যায় জিনিয়া নামে 9 বছরের শিশুকে। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একদিনের মাথায় মায়ের কোলে ফিরে আসে জিনিয়া। মহিলা পুরস্কার দন আসছিল, সাজানবার পুরস্কার দোকান এইখান থেকে লয়ে গেছে। পুলিশে বলছে ওরা নিয়ে অন্যান্য বিক্রি করে দিল। বাবা মা পরিচয়ে জিনিয়াকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করছিল চক্রটি। শিশু মনে সেই ঘটনার ভয়াবহতা রয়ে গেছে এখনো। গাছ গোছর ছিল, তারপর অনেকগুলো একসাথে বস্তা ছিল, বস্তার সাথে একটা বাড়ি ছিল, এই বাড়িতে আমার লাগছে। এদিকে চট্টগ্রাম থেকে আত্মীয়ের বাসা থেকে চুরি হয় 4 মাসের শিশু। এ ঘটনায়ও পুলিশ অপরাধী সহ ফুটফুটে শিশুটিকে উদ্ধার করে বাবা মায়ের কোলে ফেরত দেয়। করোনার এই সময়ে দেশ জুড়ে এ ধরনের ঘটনা কম নয়। শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হিসেবে পাচারের সময় গত 7 মাসে 37 জন শিশু উদ্ধার হয়েছে। অভিভাবকদের অবহেলা, তাদের দারিদ্র্য ইত্যাদির সুযোগ নিয়ে এই সমস্ত চক্র এই চুরি করা বা অপহরণ করার কাজগুলো
করে থাকে। বিশেষজ্ঞদের মতে বছর জুড়ে পাচার চক্র সক্রিয় থাকলেও অপরাধীরা অস্থির সময়ের সুযোগ নেয়। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ তাদের। প্রভাবশালীরা কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তিও দিতে হবে। আমাদের কাজগুলো যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু হচ্ছে না। বাজেট থাকলে হবে না, বাজেটের ইমপ্লিমেন্টেশন করাওটা একটা বিরাট বিষয়। শিশুর জন্য শৈশব এক আনন্দের সময়, কিন্তু অপরাধীরা এই সময়টিকে বেছে নেয় তাদের সুযোগ হিসেবে। এই সময়ে অপরাধীরা কখনো ভুলিয়ে, কখনো বা চুরি করে শিশুদেরকে নিয়ে যায় পাচারের জন্য। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দরকার, তেমনি প্রয়োজন এইসব অপরাধে যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় আনা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও 10 মাসেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি যুবলীগের। তবে নেতারা বলছেন, ক্যাসিনো কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে চায় যুবলীগ। আর সে উদ্দেশ্যেই পরিচ্ছন্ন ইমেজের নেতা খুঁজতে ব্যবহার করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মকে। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ক্যাসিনো কেলেঙ্কারির পর গেল বছর 23 নভেম্বর জাতীয় কংগ্রেসের মাধ্যমে যুবলীগের শীর্ষ 2 পদে আসে পরিবর্তন। সংগঠনের চেয়ারম্যান নতুন ও সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত মুখ। দায়িত্ব নেয়ার পরপরই দল সাজাতে কাজ করছেন তারা, কিন্তু 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি যুবলীগ। একই অবস্থা ঢাকা মহানগর কমিটির ক্ষেত্রেও। দীর্ঘ 9 বছরেও ঢাকা মহানগর পর্যায়ে কোনো সম্মেলন হয়নি যুবলীগের। ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ যুবলীগ। যদিও কমিটির মেয়াদ 9 বছর অতিক্রম হয়েছে, 23 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কংগ্রেস, তখন আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল। করোনার কারণে হয়তো দেরি হচ্ছে। করোনা শেষ হওয়ার পর আমরা আশা করতে পারি আমাদের সম্মেলনের মাধ্যমে মহানগরের নতুন কমিটি আসবে। আগামী দিনে যদি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেই জায়গাটাতে এখনের থেকে সামনে আরও ভালো যুবলীগ পরিচালিত হবে। ইতোমধ্যে দল গোছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় নেতাদের খোঁজখবর নিচ্ছেন শীর্ষ 2 নেতা। কেন্দ্রীয় কমিটিতে যাতে কোনো দুষ্কৃতকারী ও ক্যাসিনোবাজ না ঢুকে সেজন্য কাজ করছে গোপন টিম। কোনো ক্রমেই ক্যাসিনোর সাথে সম্পৃক্ত, মদ জুয়া হাউজির সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, কিংবা মানুষের উপর জুলুম করেন, মানুষের উপর নির্যাতন করেন, এই শ্রেণীর কোনো যুবক যেন আমাদের যুবলীগের পতাকা তলে আসতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে কেন্দ্রীয় কমিটি গঠনে এখনো দিনক্ষণ চূড়ান্ত করেনি যুবলীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এখন যেন ময়লার ভাগাড়। হাসপাতালের ভেতরে ঢোকার আগে ময়লা আর দুর্গন্ধে চলাফেরায় দায় হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন প্রায় 5 মাস ধরে ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য অপসারণ করছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর সিটি কর্পোরেশনের দাবি, করোনা মহামারী আকারে যাতে নগরীতে ছড়িয়ে না পড়ে সেজন্য হাসপাতালের বর্জ্য সেখানকার মাটিতেই চাপা দেওয়া হচ্ছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের তথ্য নিয়ে রিপোর্ট। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটক সহ আশপাশের এলাকা বর্জ্যের দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠেছে। প্রতিদিন বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। প্রায় 5 মাস ধরে চলছে এই অবস্থা। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত বর্জ্য সরানো হবে না বলে সিটি কর্পোরেশন জানিয়েছে বলে দাবি হাসপাতাল পরিচালকের। আমাদের পিছনের দিকে যে জায়গাটা আছে, আপনার পানি ট্যাঙ্কারি পর্যন্ত আমরা সব জায়গায় গর্ত করে করে এই প্রায় 4.5 মাস 5 মাস কিন্তু ওখানে গর্ত করে আমরা ময়লাগুলো ভর্তি আবার ঢেকে রাখছি। এই অবস্থায় বিপাকে পড়ার কথা জানালেন চিকিৎসক নেতা। গর্ত করতে করতে এখন আমাদের আর গর্ত করার কোনো জায়গা নাই, কোথায় ময়লা রাখবো, এটা একটা বড় বিষয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এই ময়লা ফেলানোর জন্য যারা কর্তৃপক্ষ তাদের যথাযথ আশু ব্যবস্থা নেওয়া দরকার। তবে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও প্যানেল মেয়রের দাবি, করোনা যাতে মহামারী হয়ে না ছড়ায় সেজন্য হাসপাতালের বর্জ্য সেখানেই মাটিতে চাপা দেওয়া হচ্ছে। এই বর্জ্যটা বরিশাল সিটি কর্পোরেশনের মেইন শহর থেকে বেদ করে মেইন রোড থেকে গিয়ে সদর রোড হয়ে তারপরে ওপেন ডাম্পিং করতে হয়, যেখানে আশেপাশেও মানুষ বসবাস করে। যাতে মহামারী আকারে এই নগরীতে করোনা ছড়িয়ে না পড়ে সেই জন্যই আমরা ওইখানকার আবর্জনা ওইখানেই মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। হাসপাতালে প্রতিদিন 1,500-এর বেশি রোগী থাকেন। ডাক্তার, নার্স ও রোগীর স্বজন সহ গড়ে অন্তত 10,000 মানুষের কয়েক মেট্রিক টন বর্জ্য জমা হয় এখানে। সময় সংবাদ, বরিশাল। করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 41 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,892 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,32,970 জন।
গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,559 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,90,011 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,892 জন। মোট আক্রান্ত 3,32,970 জন। 24 ঘন্টায় মারা গেছেন 41 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,634 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,746 জন। মোট সুস্থ হয়েছেন 2,33,550 জন। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে অষ্টম দিনের মতো পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে পদ্মা পার হতে বেড়েছে মানুষের দুর্ভোগ। এ বিষয়ে জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জুবায়ের, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি রুট, এটি কিন্তু গেল 9 দিন ধরে বন্ধ চলছে এবং বন্ধের কারণে কিন্তু লাখো মানুষের দুর্ভোগ এখানে এবং অনেক যাত্রীদের যেই অবর্ণনীয় দুর্ভোগ সেটি কিন্তু আজকে অবসান হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি বলছে যে তারা কিন্তু কিছু পরেই নদীতে সার্ভে করতে যাবেন এবং তারা পরীক্ষামূলকভাবে 12টার দিকে ফেরি কেমিলে দিয়ে এই রুটটি চলার উপযোগী কিনা সেটি কিন্তু দেখতে যাচ্ছেন। এবং বিআইডব্লিউটিএ যেটা বলছে যে এই লৌহজং টার্নিং, যে টার্নিং এ ফেরি নাব্য সংকটে চলতে পারছিল না, সেখানে কিন্তু তারা বলছেন যে প্রায় 2.25 কিলোমিটার এলাকায় তারা কিন্তু 150 মিটার পাশে করে এবং গভীর করেছেন 15 ফুটের মতো এবং সেইখানে কিন্তু তারা বলছেন যে সেখানে ফেরি চলাচল উপযোগী এবং এই পর্যন্ত 7 লাখ ঘন মিটার পলি অপসারণ করেছেন। ওদিকে কিন্তু পদ্মা সেতুর যে 25 এবং 26 নম্বর খুঁটি রয়েছে, সেই খুঁটির নিচে যে পলি পড়েছিল সেখানে কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে তারা সেখানে 70,000 ঘন মিটার পলি অপসারণ করার পরে এখন একটা চলাচল উপযোগী হয়েছে। তবে যেভাবে চর ভেঙে সেখানে পলি আসছে সেটা কিন্তু এই চালু সচল হলেও কিন্তু এটি অনবরত ড্রেজিং অব্যাহত না রাখলে কিন্তু আবার সমস্যা হতে পারে। এদিকে ফেরি চলাচল বিঘ্নতার কারণে কিন্তু গাদাগাদি করে ভিড় করে আমরা দেখছি যে লঞ্চ এবং স্পিড বোটে যাত্রীরা পারাপার হচ্ছে। এদিকে ট্রাক যেগুলো আটকে ছিল সেই লোকজনগুলো কিন্তু চরম দুর্ভোগে আছে। এই ছিল এখানকার সর্বশেষ। জুবায়ের, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ঘাট পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কম পুঁজিতে ব্যবসা শুরুর সুযোগ করে দিচ্ছে ফেসবুক পেজ। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বাজারে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেক শিক্ষার্থী এবং নারীরা। তারা বলছেন পণ্য ডেলিভারির খরচ কমানো গেলে ব্যবসা আরও বাড়বে। এ খাতের পর্যবেক্ষকরা বলছেন গত 1 বছরে দেশে কমার্স উদ্যোক্তার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। তাদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হরিপদ সাহার রিপোর্ট। বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2,40,00,000। দেশব্যাপী ইন্টারনেট সেবা প্রসারের সাথে সাথে বাড়তে থাকবে এ সংখ্যাও। তাই ভার্চুয়াল বাজারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে অনেকেই ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করছেন। বিক্রি করছেন পোশাক, উপহার সামগ্রী, কসমেটিক্স ও জুয়েলারি সহ নানা পণ্য। শিক্ষার্থীদেরও কেউ কেউ নিজের খরচ চালাচ্ছেন কমার্স থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার অবস্থায় আমি এই কমার্স চালু করি এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করছি। যেমন হচ্ছে দেশি শাড়ি, কুর্তি। আমার নিজের পড়াশোনার খরচ এখান থেকেই আর্ন করে এখান থেকেই চালিয়ে থাকি এবং পরিবারকে কন্ট্রিবিউশন করতে পারছি। এই ব্যবসায় অনেক সম্ভাবনা আছে। আমরা যদি অন্য কোনো ব্যবসা করতে চাই তাহলে আমাদের অনেক পুঁজির প্রয়োজন হয়, কিন্তু আমরা এই ব্যবসাতে অল্প পুঁজিতে আমরা ব্যবসা শুরু করতে পারি। রাজধানীর বাইরে থেকেও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য নিয়ে কমার্স চালিয়ে যাচ্ছেন অনেক নারী উদ্যোক্তা। মাত্র 4,000 টাকা দিয়ে কিন্তু আমার এই উদ্যোগটা শুরু হয়েছিল, কিন্তু এখন প্রতি মাসে আমার টার্নওভার হয় 1 থেকে 1.5 লাখ টাকা। আমি শুধুমাত্র ঢাকায় হোম ডেলিভারি দিতে পারছি, কিন্তু অন্য জেলাগুলোতে হোম ডেলিভারি দিতে গেলে আমাকে যে পরিমাণ খরচ বা যে পরিমাণ চার্জ দিতে হবে সেই পরিমাণ চার্জ দিয়ে কিন্তু ব্যবসাটা এগিয়ে নিয়ে যাবার মতো আমার আর্থিক সঙ্গতি এই মুহূর্তে নেই। জাতীয় কমার্স সামিটের অন্যতম আয়োজক প্রতিষ্ঠান গিকি সোশ্যাল বলছে দেশে বর্তমানে কমার্স পেজের সংখ্যা 6 লাখ। এসব উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ব্যবসা চালাতে দক্ষ করতে প্রশিক্ষণের প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। নাম্বারটা আসলে প্রতি বছরই আসলে প্রায় ডাবল হচ্ছে এবং কমার্স কনসেপ্টটাকে ঢাকার বাইরে বা সারা দেশব্যাপী যদি জনপ্রিয় করতে পারি তাহলে সেখান থেকে আসলে অনেক উদ্যোক্তা তৈরি করা সম্ভব এবং যা কিনা ওভারঅল আপনার বেকারত্ব দূরীকরণে এবং দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। অনলাইন মাধ্যমের সব ধরনের ব্যবসায় প্রতারণার ঘটনা কমাতে সরকারি সংস্থার তদারকির ওপরও জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
দালালের দৌরাত্মে রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সংযোগ পেতে দিতে হচ্ছে বাড়তি টাকা। গ্রাহকদের অভিযোগ, এই টাকার ভাগ নিচ্ছেন পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আর সময় সংবাদের ক্যামেরা দেখে পালিয়ে যান লিটন নামের এক দালাল। তবে এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল কর্মকর্তা হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে। বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। বাসাবাড়িতে দ্রুত বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের লিটন গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী না হয়েও কতিপয় কর্মকর্তার যোগসাজশে তিনি তৈরি করেছেন একটি বলয়। ফলে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করার পরও দিনের পর দিন ঘুরে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না অনেকেই। এই সুযোগে গ্রাহকদের জিম্মি করে অতিরিক্ত টাকা বাগিয়ে নিয়ে সংযোগ পাইয়ে দিচ্ছেন ইলেকট্রিশিয়ান লিটন। টাকা না দিলে নানা অজুহাতে নোটিশ ছাড়াই গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। ভুক্তভোগীরা জানান, তানোর জোনাল অফিসের এজেএম এর সাথে সখ্যতা গড়ে বহুদিন ধরে এমন কাজ করছেন লিটন। টাকা দিয়ে বিদ্যুৎ দেয় না এবং অনেক টাকা নেয়, টাকা দেওয়ার পরে লাইন সংযোগ লাগাই। পল্লী বিদ্যুৎ এজেএম এর নির্দেশ ছত্রছায়ায় লিটন এই অবৈধ কাজগুলো করছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পল্লী বিদ্যুতের অভিযুক্ত কর্মকর্তা। অন্যদিকে এ নিয়ে প্রশ্ন করতেই সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে পালিয়ে যান লিটন। 30,000 টাকা আমাকে আপনি দিয়ে দিবেন, আমি টোটাল যা বলতে যেখানে যা লাগে যে খরচ করে দেবো, কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। লিটন একটা চিটার, ও বললে হবে? ও এখন তো নিজে বাঁচার জন্য পাগলের মতো বলে বেড়াবে, পুরা মিথ্যা কথা বলছে। এগুলো এখন থেকে 5-6 মাস আগের ঘটনা। এ ব্যাপারে মৌখিক বা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন এই কর্মকর্তা। মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে যাতে দুর্নীতি যাতে না হয়, লিখিত অথবা মৌখিক, নামে অথবা বেনামে। আমরা তার বিরুদ্ধেই আমরা সেখানে তদন্ত কমিটি গঠন হবে এবং তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির দেয়া তথ্য মতে জেলায় তাদের প্রায় 2.5 লাখ গ্রাহক রয়েছে। বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে ফি লাগে মাত্র 450 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, অভিযানের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? যে রেল লাইন, এই রেল লাইনের পাশে মাছের আড়ত, এখানে র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এখানে অভিযান চালানো হচ্ছে। এখানে কিছু অনিয়ম পাওয়া গেছে। সেগুলো হচ্ছে যে আসলে মাছ যেগুলি চাষাবাদ নিষিদ্ধ, যেসব ক্ষতিকর মাছ, সেই আফ্রিকান মাগুর এবং এছাড়া পিরানহা এবং এইসব চাষাবাদ করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে, যেগুলো সব নিষিদ্ধ। এবং এর পাশাপাশি আমরা এখানে আরও কয়েক জাতের মাছ দেখেছি যেগুলিতে আপনার ক্ষতিকারক যেই রং মিশিয়ে এগুলি মাছ বিক্রি করা হচ্ছে। তো এখানে অভিযান চালানো হচ্ছে। আমরা একটু এখানে র্যাবের ম্যাজিস্ট্রেট আছেন সারোয়ার আলম এবং জেলা মৎস্য কর্মকর্তা, তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে এখানে এই যে অভিযোগগুলি পেয়েছেন, কি কি অভিযোগগুলি পেয়েছেন সংক্ষিপ্ত যদি একটু বলতেন, এবং কাউকে আটক করেছেন কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভাইকে, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভাইকে এবং র্যাবের মেজর আমি বলছি আরেফিন ভাইকে। এইখানে আমরা 3টা ইনসিডেন্ট ঘটছে। প্রথম হলো আমাদের রং মিশ্রিত পোয়া মাছ, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে। এইটা আসলে আমাদের মৎস্য সংগ্রহ আপনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন যেটা, এটার অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যে রংটা এখানে দেওয়া হচ্ছে। যার জন্য এই জন্য আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে আমরা এটা ধরা হয়েছে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে এটা রায় দিবেন সেটা আমরা দেখব। তারপরে এইখানে দেখছেন যে আফ্রিকান মাগুর আছে, যেটা হলো আমাদের একটা আইন আছে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট, মৎস্য সংরক্ষণ এবং সুরক্ষা আইন। এই আইনে এই যে আফ্রিকান মাগুর মাছ, এটা চাষ করা, পরিবহন করা, বিক্রি করা, মজুদে রাখা সম্পূর্ণভাবে বেআইনি, কিন্তু উনি এই কাজটা এটা করছে। এখন কি জরিমানা কি করেছেন নাকি এখনো করেন? জরিমানা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট করবেন। ধন্যবাদ। তো একটা বিষয় আসলে যেটা বলা হচ্ছিল যে মাছগুলি আসলে যেগুলি চাষাবাদ নিষিদ্ধ, সেসব মাগুর আমি একটু দেখাতে চাই। পিরানহা যেটা আসলে ক্ষতিকারক মাছ, যেটা টোটালি একেবারে নিষিদ্ধ চাষ করা, সেই মাছগুলি কিন্তু এখানে দেখা গেছে যে পাওয়া গেছে। যেই মাছগুলি আপনার এই বলা হচ্ছে যে এইগুলি রূপচাঁদা মাছ, এই রূপচাঁদা মাছ বলে এই মাছগুলি বিক্রি করা হচ্ছে। আমরা এই মাছগুলি একটু দেখাতে চাই। এখানে যদি আমরা এই মাছের যে
এখানে দাঁত, সেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এই মাছ এটা পিরানহা বা একেবারে ক্ষতিকারক মাছ, এটা একেবারে নিষিদ্ধ। এই মাছগুলি কিন্তু এই যে প্রতারণা করে তারা ছলছাতুরি করে কিন্তু বিক্রি করছে এই বাজারে। এবং এখানে আমরা আরও কয়েকটা বিষয় দেখেছি যে মাছে যেসব ক্ষতিকারক রং মিশ্রণ করা নিষিদ্ধ ছিল, সেই রং মিশ্রণ করে কিন্তু এখানে মাছ বিক্রি করা হচ্ছে। এই মাছগুলি আমি একটু দেখাতে চাই যে পোয়া মাছ নামক যে মাছগুলি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হলুদ, প্রায় হলুদ লালের মতো রং কিন্তু মিশ্রণ করা হচ্ছে। এবং এখানে এই প্যাকেটজাত মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে র্যাব জব্দ করেছে এই মাছগুলি। এবং এইখানে যিনি বিক্রেতা আছে তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাইব। নিষিদ্ধ মাছ তিনি কেন আমদানি করছেন বা কিভাবে এই মাছগুলি এখানে এলো, আপনি আসলে একটু আমাদেরকে জানান যে মাছগুলি তো আসলে এই যে রং দেওয়া হয়েছে, এটা তো রং ক্ষতিকারক রং, এটা আপনি কেন মিশিয়েছেন, উদ্দেশ্যটা কি? যে এটা আমি মিশাইনি, এটা চিটাং থেকে এরকম কক্সিডাইস। তো সেটা কি আপনারা কি জানতেন না বা আপনি দেখে মাছ কিনেননি? জি না, আমি কিনি নেই, আমার 300 টাকা বেতন দেয় আরো দেয়। আমি আরো চাকরি করি, আমার 300 টাকা বেতন দেয়। এরা এই মাছটা পাড়াইছে এরকমই, এরা রং মিশাইছে বা কি মিশাইছে এরা জানে। আমরা কি কি মাছ এখানে আমদানি করা হয়? যে আমরা শুধু ইলিশ বেশি, আর এই একটা মাছই না বললাম গো পাড়ায়। বিক্রয় এবং উৎপাদন নিষিদ্ধ বেশ কিছু মাছ র্যাবের অভিযানে আটক হয়েছে কারণ বাজারে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার রাজধানীর গুলশান শপিং সেন্টারে আগুনে পুড়ল গার্মেন্টস। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, উৎকণ্ঠায় 6 শতাধিক পোশাক শ্রমিক। পাচারের জন্য সহজ টার্গেট শিশুরা, করোনার অস্থির সময়ে সক্রিয় অপরাধীরা। 7 মাসে কেবল বিজিবিই উদ্ধার করেছে 37 জনকে। এবং ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি যুবলীগের। দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বুঝে শুনে চলছে কাজ, জানালেন নেতারা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।